সব জিনিসের জন্যই বোধহয় স্থান, মাহাত্ম্য আর উপযুক্ত ভূমিকার দরকার। তা না হলে সেদিন সন্ধেবেলায় অঝোরে বৃষ্টির মধ্যে লোডশেডিং হওয়া, পাশের মাঠ থেকে অবিশ্রান্ত ঝিঝি পোকা, ব্যাঙের ডাক ভেসে আসার সময় আমাদের ক্লাবের চিরাচরিত তাসের আড্ডা ভুলে আমরা কেন ভূতের গল্পের কথা বলছিলাম? তাহলে এবার আসল ঘটনাটা খুলে বলি। এই 10-12 জন বুকিং ক্লার্ক, মালগাড়ির অ্যাপ্রেন্টিস গার্ড সবাই মিলে রেলের স্টাফ ইনস্টিটিউটের আড্ডায় মেতে উঠি। আমাদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ হলেন শশীভূষণ বাবু, যার বয়স 50। ভদ্রলোক ব্যাচেলার মানুষ, আর আমাদের সবারই 25 বছর বয়স। ব্রিজ খেলার আসর সন্ধ্যে 6টা থেকে শুরু হয়, আর রাত 10টার শেষ মেল ট্রেন ইনস্টিটিউটের দেওয়াল কাঁপানোর সময় সেই আসর ভেঙে পড়ে। এরই মধ্যে দারোয়ান ভজুয়া 2-3 বার চা দিয়ে যায়। এইভাবেই বেশ কয়েকদিন চলছিল, কিন্তু সেদিন হঠাৎই আকাশ ভাঙা বৃষ্টি শুরু হওয়ায় কোয়ার্টারে মন খারাপ নিয়ে বসে থেকে ভাবছি, আজ আর মনে হয় এই বৃষ্টির জন্য তাসের আড্ডায় যাওয়া হবে। কিন্তু সন্ধ্যের দিকে বৃষ্টি একটু কমতে ছাতা নিয়ে ইনস্টিটিউটে গিয়ে দেখলাম অনেকেই ছাতা বা ওয়াটারপ্রুফ পরে ইনস্টিটিউটে বসে আছে। এমনকি শশীভূষণ বাবুও, মানে আমাদের সবার শশীদাও হাজির। আমি ইনস্টিটিউটে আসার পর আবারও তুমুল বৃষ্টি শুরু হলো। আলমারি থেকে অজয় 6টা তাস বার করার সময় হঠাৎ বসে ধুর, আচ্ছা বেরসিদ্ধ। বিরক্ত হয়ে অজয় পাওয়ার স্টেশনের উদ্দেশ্যে অস্ফুট স্বরে কটূক্তি করল। বাইরে ঝমঝম বৃষ্টি, খোলা জানলা দিয়ে ঠান্ডা বাতাসের সঙ্গে ভেজা জুঁই ফুলের গন্ধ ভেসে আসছে। এরকম একটা সুন্দর পরিবেশে তাস খেলা হবে না ভেবে আমাদের সবারই কেমন যেন মন খারাপ হয়ে গেল। অজয় অনেক উৎসাহ নিয়ে মোমবাতি জ্বালানোর চেষ্টা করলেও দমকা বাতাসে তা মুহূর্তের মধ্যে নিভে যাওয়া দেখে শশীদা বলল, ক্ষান্ত দাও অজয়, আজ আর খেলা হবে না। তারপর আমরা সবাই বিভিন্ন টেবিল থেকে উঠে এসে এক টেবিলে বসলাম। কিছুক্ষণ বিভিন্ন ধরনের কথার পর ভূতের বাইরে বৃষ্টি অবস্থায় বাঙালিরা ভূতের আলোচনা ছাড়া আর কিছুই যায় না। অজয় কখনোই ভূতের অস্তিত্বে বিশ্বাস করে, তাই ভূতের প্রসঙ্গ উঠতেই অজয় প্রচন্ড তর্ক করে বলল, মিথের অস্তিত্ব শুধুই আমাদের মনে, আর এইসব ভীতু মানসিকতা মানুষের কল্পনা, বুঝলে? আমাদের মধ্যে কারোরই ভূতের সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, তাই কেউই আর অজয়কে গ্যারেন্টি দিয়ে ওকে জাহান্নামের কাছে নিয়ে যাবে। কিন্তু ও ভূতে বিশ্বাস করে না বলে বোধ হয় অনেক বিদেশি ভূতের গল্পের বই পড়েছে। কাজেই তাই অজয় বলল, আসলে এই ভূত হলো আমাদের চোখের ভুল, ইলিউশন মাত্র। তার সঙ্গে এই পরিবেশ কিছুটা দায়ী, বুঝলে? ওর কথায় অবাক হয়ে আমরা বললাম, মানে তুমি কি ধরনের পরিবেশনের কথা বলছো? আমাদের কথা শুনে অজয় বলল, তাহলে তোমাদের একটা ঘটনার কথা বলি। তখন আমি দেশের বাড়িতে থাকতাম। কোনো কারণে পিসিমা মাঝরাতে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার সময় হঠাৎ ভূত 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 করে চিৎকার করে, পিসির চিৎকারের আওয়াজ আমরা সবাই বাইরে এসে দেখি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন আমার পিসিমা, আর মুখ দিয়ে গোঁ 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 করে শব্দ করছে। কিছুক্ষণ এভাবে চোখ মুখে জল দেওয়ার পর জ্ঞান ফিরে আসার পর পিসি বলল, পাঁচিরের গায়ে সাদা শাড়ি পরিহিতা একজন মহিলাকে আমি দেখেছিলাম। কি অদ্ভুত তার চেহারা! সে আমাকে হাত ছানি দিয়ে ডাকছিল। ডাকতেই আমি আমি ভয় পেয়ে যাই, আর তার ওই অদ্ভুত চেহারা দেখে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমরা পিসির কাছে এই ঘটনাটা শুনে প্রাচীরের কাছে ভূতের কোনো চিহ্ন নেই।
অজয়কে গল্প বলা থেকে থামিয়ে আমি জিজ্ঞেস করলাম, তাহলে তোমার পিসি অজ্ঞান হয়ে পড়ে গেল কেন? সেই সময় সুভাষ ও অজয়ের গল্প শুনে ভয় পেয়ে আমার কাছে সরে এলো। আমার প্রশ্ন শুনে অজয় বলল, আসলে সেদিন ছিল পূর্ণিমা। বাড়ির পেছনের দিকে মাঠে জ্যোৎস্নার আলোয় তাল গাছের ছায়া প্রাচীরে পড়েছিল, আর হালকা হাওয়ায় তাল গাছের পাতা নড়ছিল। সেই দেখেই তো পিসি ভেবেছিল ভূত তাকে হাতছানি দিয়ে ডাকছে, তাই তখন ভূত ভূত বলে চিৎকার করেছিল। তাহলে তো তোমরা বুঝতে পারলি, যে কোনো ধরনের ভূতের গল্পই হলো আসলে চোখের ভুল ছাড়া আর কিচ্ছু না, বুঝলি? অজয়ের কথা শুনে হিরণ্য বলল, কিন্তু তুই যে বললি তখন তোরা প্রাচীরের কাছে গিয়ে কিছু দেখতে পাসনি। হিরণ্যর কথায় সায় দিয়ে অজয় বলল, প্রাচীরের কাছে গিয়ে কিছু দেখতে পাইনি তো। আরে সেই সময় একখণ্ড মেঘ চাঁদকে ঢেকে রেখেছিল, তাই চাঁদের ছায়া প্রাচীরের ওপর পড়েনি। কিন্তু কিছুক্ষণ পরে মেঘ সরে যেতেই চাঁদের আলোর প্রাচীর আবার সেই আগের অবস্থা। পিসিমার জ্ঞান ফেরার পর আমার সমস্ত ঘটনাটা বুঝতে পারি। তারপর থেকে পিসিমার আর ভূতের ভয় নেই। আমার বিশাল বড় দেশের বাড়িতে পিসি এখন একাই। এতক্ষণে সুভাষও আমার কাছ থেকে সরে গেছে। ভূত মিথ্যা প্রমাণিত হওয়াতে বোধহয় ও খুব খুশি হয়েছে। কিন্তু আমি হঠাৎ কোনো একটা সন্দেহ থেকেই অজয়কে বললাম, তাহলে যে আমরা বিভিন্ন ধরনের এত ভূতের গল্প শুনি, সবকিছুই কি তাহলে আমাদের মনের ভুল? সত্যিই কি ভূত বলে কিছু নেই? অজয় আমাকে আশ্বস্ত করে বলল, সত্যি ভূতের কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, তুই আমাকে যে কোনো ধরনের ভূতের গল্প বল, তারপর আমি তোকে সেই ঘটনার আসল কারণ বলে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমরা এই ধরনের ভিন্ন ধরনের ভূতের গল্প নিয়ে আলোচনা করার পর হঠাৎ ঘরের একটি কোণ থেকে সুশীতা বলল, সব ভূতের গল্পে কি কোনো ব্যাখ্যা আছে? সুশীতার এইরকম প্রশ্নে আমরা সবাই অবাক। আর সুশীতার হাতের চুরুটটা গনগন করে চলছে, এমনকি অন্ধকারের মধ্যেও সুশীতার চোখ জ্বলজ্বল করছে। সুশীতার এই প্রশ্নে অজয় বলল, নিশ্চয়ই ব্যাখ্যা আছে। কেন, আপনার কি কোনো ব্যাখ্যাহীন ভূতের গল্প জানা আছে? বলুন তো। সুশীতার হাতের চুরুটটা নামিয়ে ছাই ঝাড়ছিল। এইভাবে কিছুক্ষণ সবাই চুপ করে বসেছিল। আমরা মনে মনে সবাই চাইছিলাম অজয়কে উপযুক্ত জবাব দেওয়া সুশীতার উচিত। আমরা ছোটবেলা থেকেই সবাই ভূতের হাত থেকে বাঁচার জন্য হাতে মাদুলি, কোমরে তামার পয়সা বাঁধতে অভ্যস্ত। আর এখন অজয় বলছে ভূত নাকি শুধুই আমাদের মনের কল্পনা। কিন্তু সুশীতা আমাদের হতাশ করলেন। তিনি চুরুটের ছাই ঝেড়ে হাতে করে চুরুটটা ঘোরাতে ঘোরাতে বললেন, না ভাই, আমার কোনো ভূতের গল্প জানা নেই। সুশীতার কথায় অবাক হয়ে অজয় বলল, আসলে আপনি খুব ভালো করেই জানেন আমার কাছে কোনো মিথ্যে ভূতের গল্প বলে কোনো লাভ হবে না, কারণ আপনার বলা মিথ্যে কথা ধরে ফেল, তাই আপনি ভয় পেয়ে গেছেন, বুঝলেন? অজয়ের কথায় কোনো উত্তর না দিয়ে আশ্চর্য রকমভাবে সুশীতার ঠান্ডা গলায় বলল, হয়তো তাই হবে, আমি ভুল। সুশীতার চোখ দুটো কেমন যেন জল জল করেও আবার স্বাভাবিক হলো। আমারও যেন মনে হলো সুশীতা কিছু বলতে গিয়েও আবার থেমে গেল। এইসব কথাই ভাবতে ভাবতে বাকিরা সবাই সুশীতাকে বলল, আমাদের সবাইকে যে কোনো একটা ভূতের গল্প তোমাকে শোনাতেই হবে সুশীতা, আমরা তোমার আর কোনো কথা শুনব না। সুশীতার হাতের চুরুটটা নিভে যাওয়ায় রত্নার কাছ থেকে দেশলাই কাঠি দিয়ে জ্বালিয়ে কিছু একটা ভেবে শান্ত গলায় বললেন, আমাকে কোনো ভূতের গল্প বলতে অনুরোধ করো না। আমি সত্যি একটা ভূতের গল্প জানি, যেটা মারাত্মক ভয়ঙ্কর একটা ভূতের গল্প। বোধহয় পৃথিবীর আর কোনো ভূতের গল্প এতটা ভয়ঙ্কর নয়। যতবার আমি এই গল্প কাউকে বলেছি, ততবারই এই গল্পের সত্যতা প্রকাশের জন্য
সে বারবার এসেছে। আমি জানি আর যদি আবার এই গল্প তোমাদের বলি তাহলে সে আবার আসবেই। আমি যখন আরেকবার এই গল্পটা বলেছিলাম তখন একজন তো প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল, অনবরত ভুল বকছিল। বলতে গেলে ও পর্দায় মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছে। তারপর থেকে প্রতিজ্ঞা করেছি আর কখনো কোনো দিন এই গল্প কাউকে বলবো না। এতদিন এই গল্পের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু আজ আবার মনে পড়ল। শশীদার কথা শুনে অবিশ্বাসের গলায় অজয় বলল, ও, তাহলে আপনি নিশ্চিন্তে আপনার গল্প বলা শুরু করতে পারেন। আশা করি 25 বছরে নিশ্চয়ই আপনার ভূত মারাই গেছে। অজয়ের কথায় ভয় পেয়ে সুভাষ চেয়ে চেয়ে স্বরে বলল, শশীদা সুভাষকে বলল, আমিও কি কখনো স্বপ্নে ভাবতে পেরেছিলাম এখন আমাকে এই গল্প বলতে হবে? শশীদার গলা এখন আশ্চর্য রকমভাবে ঠান্ডা ও গম্ভীর। এই কিছুক্ষণ হলো বাইরে বৃষ্টিটা কিছুটা কমেছে। আচমকা জানলা দিয়ে একটা দমকা হাওয়া বয়ে গেল। এক টানা গোঙানি শব্দের মতন হুইসেল বাজাতে বাজাতে 49 আপ মেল ট্রেন গেল। হঠাৎই ইনস্টিটিউটের সামনে একটা তাল গাছ ভেঙে পড়ার সময় দরজার মাঝখান করে আমাদের টেবিলের সামনে একটা আলোর শিখা দেখে সুভাষ ভয়ে চিৎকার করে আমায় জড়িয়ে ধরল। বাবু, আমি ভজুয়া, আপনাদের জন্য চা এনেছি। ভজুয়ার এক হাতে মোমবাতি আর অন্য হাতে চায়ের কেটলি নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল। ওকে ওই অবস্থায় দেখে আমরা সবাই কিছুটা ভয় পেয়েছিলাম, এটা কিন্তু সত্যি। শশীদা ভূতের গল্প বলার জন্য যেরকম একটা পরিবেশ তৈরি করেছিল, তাতে আমরা সবাই কিছুক্ষণের জন্য ওর হাতের পুতুল হয়ে গেছিলাম। ভজুয়া আমাদের সবাইকে চা দিয়ে চলে গেল। সুভাষও নিজেকে কিছুটা সামলে সিগারেট ধরালো। এই রকম পরিস্থিতিতে অজয় শশীদার সঙ্গে রসিকতা করে বলল, দেখলেন তো শশীদা, আমাদের সবার চোখের সামনে কিরকম একটা ইলিউশন ঘটে গেল। আসলে সব ভূতের ঘটনাই এরকম, আপনার ভূতের গল্পটিও সেরকম। যাকগে, আপনি এবার আপনার গল্পটা বলে ফেলুন তো। এর আগেও 2বার বলেছেন, আবার বললেন, 3বার হবে, তারপর দেখবেন আপনার গল্প বলা আর হবে না। অজয়ের কথা শুনে ঠান্ডা গলায় শশীদা বলল, সে এসে গেছে, আর এও জানি যে এই গল্পের শেষ না হলে ও এখান থেকে কোথাও যাবে না। তুমি কি যেন বলছিলে অজয়, এই সব কিছু ইলিউশন না? আচ্ছা, তোমাদের এখন কে চা দিয়ে গেল? বজুয়া? যতদূর জানি বজুয়া তো 1 মাসের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গেছে। অজয়, তুমি তো ইনস্টিটিউটের সেক্রেটারি, ওর যাওয়ার খবর তুমি জানো না? ও তো তোমাকে বলেই গেছে। আর এখন তো বজুয়া গয়া প্যাসেঞ্জারের 3rd ক্লাসের সিটে বসে আছে। তাহলে বজুয়া এখানে আসবে কি করে অজয়? হঠাৎই জানলা দিয়ে একটা চামচিকি ঘরে ঢুকে আমাদের সবার মাথার উপরে একবার গোল করে পাক খেয়ে জানলা দিয়ে আবার বেরিয়ে চলে গেল। টেবিলের ওপর খসখস শব্দে উড়ে গিয়ে খবরের কাগজটা মাটিতে পড়ে গেল। সব মিলিয়ে একটা অদ্ভুত ধরনের ভৌতিক পরিবেশের সৃষ্টি হলো। আমরাও সবাই গরম চায়ের গ্লাস নিয়ে পাথরের মতন বসে আছি। ইচ্ছে করলেও একটুও নড়তে পারছি না। কেন জানি না মনে হলো ঘাড়ের কাছেই কারোর যেন নিঃশ্বাসের শব্দ পেলাম। এটা কি করে সম্ভব? সত্যিই তো ভজুয়া এখন তো 1 মাসের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গেছে। তাহলে আর এদিকেই অদ্ভুত ভৌতিক পরিবেশের সুযোগে বিভৎস অন্ধকারও ঘরের দেওয়ালে নিজের ইচ্ছে মতো ছায়া এঁকে চলেছে। রহস্যময় গলায় আবার শশীদা বলল, চাটা খেতে আপত্তি করো না অজয়, এটা কিন্তু ইলিউশন নয়। ও এমনিতে কারো কোনো ক্ষতি করে না। চরণ আর যাই হোক, ও আমার বন্ধুদের কোনো ক্ষতি করবে না, এটা নিশ্চিত। হ্যাঁ,
চরণের গল্প। আমাদের সবার হাতে এখনো চায়ের গ্লাস আছে। শশীদার কথা শুনতে শুনতে আমরা আমাদের অজান্তেই শশীদাকে ঘিরে বসে পড়েছি। মনে হচ্ছে শশীদা একজন আশ্চর্য রকমের জাদুকর, যে ইচ্ছে করলে কোনো অসম্ভব ঘটনাও সম্ভব করতেই পারে। আর আমরা সবাই যেন সেই জাদুকরের হাতে সম্মোহিত হয়ে আছি। এমনকি অজয়ের মুখেও এখন আর কোনো কথা নেই। শশীদা এইবার তার চরণের গল্প বলা শুরু করলেন। আজ থেকে প্রায় 25-26 বছর আগেকার কথা। সেই সময় আমি জামশেদপুরে থাকতাম। এলসি পাশ করে এক সাহেব আমাকে কোম্পানির ওভারসিয়ারের চাকরিতে ঢুকিয়েছে। সে সময় কোম্পানি টেস্কোর 6 নম্বর ব্লাস্ট ফার্নেস রিলাইনিং করার কন্ট্রাক্ট পেয়েছিল, আর কোম্পানি এই কাজের দায়িত্ব আমার উপর দিয়েছিল। এই কাজের জন্য তখন দিন রাত প্রায় 500 জন কর্মচারী কাজ করত। সে সময় জামশেদপুর শহর এখনকার মতো এতটা জমজমাট ছিল না। শহরের বেশিরভাগ জায়গা লাল মহুয়া বনের জঙ্গলে। রাতে বাঘ, ভাল্লুক, জংলি হাতি, বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার দেখা যেত। কারখানা থেকে কয়েক মাইল দূরে ঘামা মাইন্সে আমার কোয়ার্টার ছিল। কোয়ার্টারে আমি একাই থাকি, আর আমার সঙ্গে চরণ বলে একজন থাকতো। ওর আদি বাড়ি চান্ডিল গ্রাম। প্রতি মাসে একবার ছুটি নিয়ে গ্রামে যেত। 2-3 দিন পরে আবার ফিরে আসতো। ও আমার বাড়ির যে কোনো ধরনের ছোট বড় সব কাজ করত, আর আমাকেও খুব ভালোবাসতো। সে সময় চরণ 2 দিনের জন্য ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল, কিন্তু প্রায় সপ্তাহখানেক হতে চললো বাড়ি ফিরল না। দেখে ভাবলাম হয়তো শরীর খারাপ হয়েছে, তাই এখানে কাজে ফিরতে দেরি হচ্ছে। এইসব কথা ভাবতে ভাবতে সেদিন কারখানা থেকে কোয়ার্টারে ফিরছিলাম। তখন রাত প্রায় 10টা। চারিদিকে নিস্তব্ধ অন্ধকার। হঠাৎই কেন জানি না মনে হলো কোনো জন্তু আমার সামনে আগে আগে হাঁটছে। পকেট থেকে টর্চ বার করে টর্চ লাইট অন করে দেখি একটা কালো রঙের মোরগ। ভাবলাম হয়তো পাশের জঙ্গল থেকে কোনো জংলি মোরগ রাস্তায় বেরিয়ে পড়েছে, তাই আবার নিশ্চিন্ত মনে টর্চ লাইট অফ করে হাঁটছিলাম। আবার কিছুক্ষণ পরে যেন মনে হলো ওই কালো রঙের মোরগটি আমার সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এইবার ওর গায়ে টর্চের লাইট পড়তেই ও আমার দিকে ঘাড় ঘুরিয়ে হাসলো। ওই রকমের উদ্ভট মোরগের হাসি দেখে হাত পা অবশ হয়ে গেল। কোনো রকমে মনে সমস্ত শক্তি সঞ্চয় করে কোয়ার্টারে ফিরলাম। পকেট থেকে চাবি বের করে দরজাটা খোলার সময় ভেতর থেকে দরজা বন্ধ করে মনে মনে ভাবলাম, যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। চরণ নিশ্চয়ই গ্রামের বাড়ি থেকে ফিরে এসেছে। দরজায় কড়া নাড়ানোর সঙ্গে সঙ্গে চরণ দরজা খুলে দাঁড়িয়ে আছে, আর পেছনে একটা কালো রঙের মোরগ বারান্দার দিকে এসে অন্ধকারে মিশে গেল। রুদ্ধ বিস্ময়ে চরণকে জিজ্ঞেস করলাম, কি রে চরণ, ঘরে মোরগ এলো কি করে? আমার প্রশ্নে অবাক হয়ে রইল। বলল, মোরগ কই, আমার চোখে পড়লো না তো। অন্ধকারে কি দেখছেন? আমিও আর কথা না বাড়িয়ে কিছুটা হতাশ হয়ে বললাম, হয়তো আমারই মনের ভুল হয়েছে, ছাড় বাদ দে। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে বসে চরণকে জিজ্ঞেস করলাম, কী রে চরণ, তোর এবারে এখানে ফিরতে এত দেরি হলো কেন? চরণ বলল, আজ্ঞে বাবু, এইবার দেশে পরব ছিল, তাই বউ ওই পরবের আগে আসতে দিল না বাবু। আমার খাওয়া শেষ হতেই চরণ এঁটো বাসন নিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরের কাজ শেষ করে চরণ আমার আর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করেই ভিতরের বারান্দায় বিছানা পেতে লাইট অফ করে শুয়ে পড়ল। রাতে ডিনারের পরে মাঝরাত অবধি গল্পের বই পড়া আমার শখ, তাই একটা সিগারেট ধরিয়ে আগাথা ক্রিস্টির ডিটেকটিভ স্টোরি পড়ছিলাম। বই পড়া শেষ করে বাথরুমে যাওয়ার জন্য ভেতরের বারান্দার দিকে গেলাম, কারণ বারান্দার নিচের দিকে উঠোন, আর উঠোনের শেষে বাথরুম। বারান্দায় গিয়ে দেখলাম চরণের বিছানায় একটা কালো রঙের মোরগ বালিশে মাথা রেখে মানুষের মতো শুয়ে আছে। এই দৃশ্য দেখে
অবাক হয়ে আমি শুধু অস্ফুট স্বরে বললাম, চরণ। আমার ডাকে আবার সেই মোরগটা উঠে দাঁড়িয়ে আমার দিকে ঘাড় ঘুরিয়ে হাসলো। তারপর আবার অন্ধকারের মধ্যে নিচের দিকে নেমে গেল। আমার ডাক শুনে হন্তদন্ত হয়ে অন্ধকার থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবু? অন্ধকার থেকে ওকে আসতে দেখে ওকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় গিয়েছিলে? চরণ বলল, বাবু বাথরুমে গিয়েছিলাম। চরণের কথায় আশ্বস্ত হয়ে ওকে বললাম, চরণ, বোধহয় বাড়িতে কোথাও কালো রঙের মোরগ ঢুকে পড়েছে, ভালো করে খুঁজে দেখো তো। আমার কাছে মোরগের কথা শুনে চরণ বিস্ময় গলায় বলল, সে কি বাবু, কালো রঙের মোরগ? আরে হ্যাঁ রে চরণ, মনে হয় এখানে কোনো বাড়ির পোষা মোরগ আমাদের বাড়িতে কোনোভাবে ঢুকে পড়েছে। কিন্তু আমার কথা শুনে চরণ পুরো বাড়ির লাইট জ্বালিয়ে তন্ন তন্ন করে খুঁজল। মোরগ তো দূর, মোরগের পালক পর্যন্ত বাড়ির কোথাও নেই। 3 বার বাড়ির মধ্যে কালো রঙের মোরগ দেখলাম। সবটাই চোখের ভুল। কিছুতেই যেন নিজের ভুলটাকে মেনে নিতে পারছিলাম না। তাও নিজেকে বুঝিয়ে চরণকে শুতে বলে নিজেও চোখে মুখে জল দিয়ে মাথা থেকে ফালতু চিন্তা বাদ দিয়ে শান্তিতে ঘুমালাম। পরের দিন সকালে চরণ হাতে গরম চায়ের কাপ দিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে জানালা দিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম টিপ টিপ বৃষ্টি। ওহ, এতদিনে গুমোট গরম পরিবেশটাকে ঠান্ডা করে দিয়েছে। কয়েকদিন ধরে এই গুমোট গরম পরিবেশের জন্যই বাজে ধরনের চিন্তাভাবনা মাথায় আসছিল। এবার কিছুদিন কাজ থেকে ছুটি নিয়ে বিশ্রাম নিতে হবে। চা খেয়ে ভেতরে বারান্দা দিয়ে বাথরুম যাওয়ার সময় রক্তের ছিটে ভর্তি একগুচ্ছ কালো রঙের মোরগের পালক দেখে মাথা খারাপ হয়ে গেল। চরণকে বললাম, ঝাড় দিয়ে এইসব ফেলে দিসনি কেন? হ্যাঁ? আমার চিৎকারে হন্তদন্ত হয়ে চরণ রান্নাঘর থেকে ছুটে এসে পালকগুলো দেখে বলল, তাই তো বাবু, এই ঘর ঝাঁট দেওয়ার সময় একদমই খেয়াল করিনি। হয়তো এই ঝোড়ো হাওয়ায় বাইরে থেকে উড়ে এসেছে। এই চিন্তা করবেন না বাবু, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। সকালে ব্রেকফাস্ট খেয়ে কারখানার কাজে এলাম, কিন্তু কাজের ফাঁকেও দুঃস্বপ্নের মতো কালো মোরগের কথা বারবার মনে আসছিল। কিছুতেই শান্তিতে কাজ করতে পারছিলাম না। একবার ভাবলাম আমার অফিসের কলিগ সান্যালকে সমস্ত ঘটনাটা বলি, কিন্তু ও যদি রসিকতা করে পুরো ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়, তাই আর কিছু বললাম না। দুপুরে লাঞ্চ টাইমে চরণ অফিসে টিফিন পাঠিয়ে দেয়। আজ সান্যাল ও আমি একসাথে লাঞ্চ করতে বসেছি। সান্যাল ওর টিফিন ক্যারিয়ার খুলে বসে আছে। আমি ওর টিফিন বক্স খুলতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমার অবস্থা দেখে সান্যাল বলল, কিরে, টিফিন বক্স খুলে বসে বসে কি ভাবছিস? আরে মুরগি। আমার কাছে মুরগির কথা শুনে সান্যাল অবাক হয়ে যায়। আরে হ্যাঁ রে, চরণ আজ মুরগির মাংস রান্না করে পাঠিয়েছে। আমার কাছে লাঞ্চ টাইমে কষা মাংসের কথা শুনে সান্যালের এতটাই ভালো লেগেছে যে নিজেই এর ভাগ চেয়ে বসলো। আমি সান্যালকে বললাম, না রে, আজ তো হাটবার নয়, তাহলে চরণ কোথা থেকে মুরগির মাংস কিনলো? লাঞ্চ টাইমে আমার অত কৌতূহল দেখে সান্যাল বলল, আরে চরণ যখন অত কষ্ট করে শুধুমাত্র তোর জন্য রান্না করে পাঠিয়েছে, তখন অত কিছু না ভেবে তুই চুপচাপ খেয়ে নে তো। কিন্তু আমার কিছুতেই এই রান্না করা মুরগির মাংস খাওয়ার ইচ্ছে হলো না। এই পুরো রান্না করা খাবারটাই সান্যালকে দিয়ে দিলাম। ও তো অবাক। ওকে বললাম, আরে আমার গতকাল রাত থেকে অ্যাসিডিটির প্রবলেম হয়েছে, তাই তুই এটা খেয়ে নেই। তারপর আমিও দই দিয়ে ভাত মেখে খেয়ে নিলাম। আজ তাড়াতাড়ি বিকেলের মধ্যেই অফিস থেকে ফিরে চরণকে জিজ্ঞেস করলাম, তুই আজ টিফিনে মুরগির মাংস পাঠিয়েছিলিস? চরণ আমাকে বলল, হ্যাঁ বাবু। চরণের কথায় আমি অবাক হয়ে বললাম, তুই কোথা থেকে মুরগির মাংস পেলি? কে দিল তোকে? চরণ আমাকে বলল, আগে বাবু,
একজন আদিবাসী সস্তায় মুরগির মাংস বিক্রি করছিল। ওর কাছ থেকে সস্তায় পেলাম, তাই নিয়ে চলে এলাম। চরণের কথায় অত্যন্ত ক্ষিপ্ত হয়ে বললাম, খবরদার বলছি চরণ, আমার বাড়িতে আর কখনো কালো মোরগ ঢোকাবি না। আমাকে এইরকমভাবে রেগে উঠতে দেখে বেচারা চরণ হতবাক হয়ে মাথা নিচু করে ভেতরের বারান্দার দিকে গেল। বেশ কিছুদিন ধরে আর বাড়িতে কালো রঙের মোরগের কোনো উৎপাত ছিল না। মনে মনে ভাবলাম, যাক বাবা, ফাঁড়া তাহলে কেটেছে। দুদিনেই জীবন একদম আমার অতিষ্ঠ করে তুলেছিল। অনেকক্ষণ গল্প বলার পর সুশীদা একটু থেমেছিলেন। সবেমাত্র চুরুট থেকে ধোঁয়া বেরিয়ে তার মুখের সামনে একটা জাল বুনেছে, আর সেই জালের মধ্যে দিয়ে আস্তে আস্তে ক্রমশ ঢেকে যাচ্ছে তার মুখ। সুশীদা আবার তার গল্প বলা শুরু করলেন। সেদিন কারখানা থেকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। কুলিদের ওভারটাইম দিয়ে বেশি কাজ করানো হয়েছিল। রাত তখন প্রায় 12টার সময়ে কারখানা দিয়ে একা রাস্তায় বাড়ি ফেরার পথে ওই কালো মোরগটার কথা মনে পড়ছিল। একা রাস্তা দিয়ে বাড়ি ফিরতে ভয় করছিল, তাই শেষ অবধি আবার কারখানায় ফিরে গিয়ে আমাদের কারখানার শ্রমিক বুধনকে বললাম, চল, তোর তো আজ ছুটি হয়ে গেছে, তাই তুইও আমার সাথে আমার বাড়ি যাবি। আজ রাতে আমার বাড়িতেই থাকবি, কাল সকালে একসাথে দুজনে এখানে কারখানায় আসবো। বুধনও আমার কথায় আর কোনো আপত্তি না করে আমার সঙ্গে বাড়ি যেতে রাজি হলো। আমাদের কারখানার কুলি বুধান, ওর বেশ শক্ত সমর্থ চেহারা। ওর চেহারা দেখলেই মনে হয় কালো পাথরে কুঁদে তৈরি শরীর। চরণের গ্রামের বাড়ির ছেলে। আমাকে বলে চরণ ওকে কারখানায় ঢুকিয়েছিল। বুধনকে নিয়ে কারখানা থেকে বেরিয়ে আসার সময়ে এই কথাগুলো মনে মনে ভাবছিলাম। আজ বুধন সঙ্গে থাকার কারণে কারখানা থেকে বাড়ি ফেরার পথে আর ভয় করছিল না। বাধ্য ছেলের মতো বুধন আমার সঙ্গে সঙ্গে আসছিল, কিন্তু এখন নিজের ওপরই খুব বিরক্ত লাগছে। কিছু মাস আগেও কারখানা থেকে বাড়ি ফেরার পথে চিৎকার করে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে এই রাস্তা দিয়ে বাড়ি ফিরেছি। তখন ভয়ের লেশ মাত্র ছিল না। এখন কিছুদিন এই রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে খুব ভয় করে। একবার মনেও হলো বুধানকে কারখানায় ফিরে যেতে বলি, তখনই সঙ্গে সঙ্গে পাশ থেকে কেউ একজন যেন মনে হলো বলল, ও থাক থাক। কারখানা থেকে বাড়ি ফেরার পথে বুধান আমার সঙ্গে একটাও কথা বলেনি। এবারে চরণ ও বুধান একসাথে ছুটি নিয়ে দেশের বাড়িতে গিয়েছিল। কিছুদিন আগেই বুধান দেশের বাড়ি থেকে ফিরে এসেছে। তারপর থেকে ওকে কেমন যেন গম্ভীর লাগছে। এই কিছুক্ষণ আমরা কোয়ার্টারে এসে পৌঁছেছি। আমি বারান্দায় উঠে দরজায় কড়া নাড়ানোর সময়ে আমার পেছনে দাঁড়িয়ে থেকে বুধন কি যেন অস্পষ্ট স্বরে বলল, ঠিক শুনতে পাইনি। তারপর ভেতর থেকে কেউ যেন এসে দরজা খুলল, কিন্তু সামনে কাউকে দেখতে পাইনি। আর ঠিক তখনই ওই কালো রঙের মোরগটি দরজার সামনে দাঁড়ানো দেখে মনে হলো সমস্ত দরজাটা জুড়ে ও দাঁড়িয়ে আছে। কালো পালকগুলো খাড়া হয়ে আছে। ওর মাথার লাল ঝুঁটিটা শিঙের আর ঘাড়ের কাছে পালকগুলো সজারুর কাঁটার মতো দেখতে লাগছে। তারই মধ্যে লম্বা হলুদ ঠোঁট, লাল চোখ দুটো অস্বাভাবিক বড়, আর সেই চোখের মণি বুধানের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। হঠাৎই কেন জানি না কিছু একটা মনে হতেই পেছনের দিকে ঘাড় ফিরিয়ে দেখি বুধন থর থর করে কাঁপছে। ওকে দেখে মনে হলো ওর শরীরে একটুও রক্ত নেই, শুধু মুখ দিয়ে অস্পষ্ট একটা গো গো শব্দ করছে। হঠাৎই কালো মোরগটি দরজার কাছ থেকে উড়ে গিয়ে বুধনের ঘাড়ের ওপর পড়ার ফলে বুধন মাটিতে পড়ে যায়। তখন কালো রঙের মোরগটি তার বুকে উঠে কণ্ঠনালীতে ঠোঁট ডুবিয়ে রক্ত পান করার কারণে বুধনও কিছুক্ষণ ছটফট করার পর শক্ত পাথরের মতো ওর পা স্থির হয়ে যায়। মোরগটি তার কণ্ঠনালী দিয়ে শেষ রক্ত পান করে ঠোঁট তোলার পর বুধনের প্রাণহীন শরীরের ওপর দাঁড়িয়ে বিজয়ীর মতো মোরগটি শব্দ করে বুধনের বুক থেকে নেমে মাটিতে দাঁড়ালো। তারপর এই মোরগটি রাস্তা থেকে পাশের জঙ্গলের দিকে অদৃশ্য হয়ে গেল।
তখন গভীর নিস্তব্ধ রাত। আমার পায়ের কাছে এক বিশাল প্রাণহীন দেহ পড়ে আছে। ওকে দেখে আমার সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই সঙ্গে আমার পুরনো সাহস আবার আগের মতো ফিরে পাচ্ছি। বাড়ির ভেতরে ঢুকে চরণের খোঁজ করলাম, কিন্তু ওকে বাড়ির মধ্যে কোথাও পেলাম না। তারপর কোয়ার্টার থেকে বেরিয়ে থানায় পুলিশ অফিসারের কাছে সমস্ত ঘটনাটা বলতেই সেদিন রাতে পুলিশ অফিসার পোস্টমর্টমের জন্য বুধনের দেহ নিয়ে গেল। পরের দিন সকালে চান্ডিলের বাস ধরে চরণের বাড়ি পৌঁছালাম। চরণের বাড়িতে আমাকে দেখেই কান্নাকাটি শুরু হয়ে গেল। এরকম অবস্থায় কিছুটা অবাক হয়ে ওর বাড়ির লোকেদের জিজ্ঞেস করলাম, চরণ কোথায়? আমি কিছু জানি না দেখে চরণের বাড়ির লোক অবাক হয়ে বলল, চরণ তো মারা গেছে বাবু। চরণের বাড়ির লোকেদের থেকে ওর মারা যাবার খবরে আতঙ্কে একটা স্রোত নিজের শরীরের মধ্যে দিয়ে বয়ে গেল। তাহলে আমি এতদিন কোন চরণকে দেখলাম? চরণের মৃত্যুর খবরে আমার আতঙ্কিত হওয়া দেখে ওর বাড়ির লোক আমাকে আশ্বস্ত করে বলল, হ্যাঁ বাবু, এই বুধনই চরণকে খুন করেছে। এই বুধন। এইসব কথা শোনার পর আমিও ঠিক করে নিয়েছি আর কোনো কথাতেই অবাক হব না। এই গ্রামে যে কোনো ধরনের ঘটনাই ঘটতে পারে। যেন মনে হচ্ছে মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন সভ্যতায় এসে পৌঁছেছি। এরপরেই চরণের বাবা ও চরণের বউয়ের কাছ থেকে অবিশ্রান্ত বিলাপের মধ্যে দিয়ে যে কাহিনী জানতে পারলাম, সেই ঘটনার কথাই সংক্ষেপে তোমাদের বলছি। বিংশ শতাব্দীর আধুনিক বৈজ্ঞানিক যুগে দাঁড়িয়ে এখনও মধ্যযুগের কোনো কুসংস্কারাচ্ছন্ন ঘটনা যে ঘটতে পারে, তার অভিজ্ঞতা না থাকলে সত্যিই অবিশ্বাস্য। এবার তোমাদেরকে চরণের মৃত্যুর কারণ বলি। বুধান খুব নেশা করতে ভালোবাসত, তাই এই নেশার জন্য সে অনেকের কাছেই অনেক পরিমাণ টাকার ঋণে ডুবেছিল। এমনকি চরণের কাছেও তার অনেক পরিমাণ টাকার ঋণ ছিল। এবারে চরণ দেশের বাড়িতে গিয়ে বুধানকে বলেছিল, পরবের আগে বুধান যদি চরণের সমস্ত টাকা শোধ করতে না পারে, তাহলে চরণ পঞ্চায়েতের কাছে বুধানের বিরুদ্ধে মামলা করে তার সমস্ত জমি জায়গা দখল করে নিজের নামে করে নেবে। হুমকি পেয়ে চরণের সঙ্গে বুধানের তুমুল ঝগড়া হয়েছিল। শেষ পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের সমিতির লোকেরা তাদের ঝগড়া মিটিয়েছিল। সেদিন সন্ধ্যাবেলায় চরণ বাড়ির উঠানে একটা কালো রঙের মোরগ দেখে লোভে তার চোখ জ্বলজ্বল করছিল, কিন্তু তার বউ ও বাবা লোভে পড়ে মোরগ ধরতে বারণ করেছিল, কারণ তারা জানতো বুধান একজন গুণিন। তাই সে ইচ্ছে করলে মোরগের রূপ ধরতেই পারে। হয়তো সেই মোরগটি বুধানের একটি মায়া। কিন্তু চরণ তাদের কোনো কথা না শুনে একজন মানুষের মতো এই মোরগটিকে ধরার জন্য মোরগটির পেছনে ছুটতে ছুটতে অজান্তেই গভীর জঙ্গলে ঢুকে পড়ে। বেশ কিছুক্ষণ পরে ওই জঙ্গল থেকে চরণের আর্তনাদ শুনতে পেয়ে তার বাবা জঙ্গলে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় জঙ্গলের মধ্যে চরণ পড়ে আছে। শশীদার গল্প বলা শেষ হলেও গল্পের এই ভয়ঙ্কর পরিবেশের প্রভাব যখন আমাদের মধ্যে ছিল তখন কাল চলল। এবার শশীদা অজয়ের দিকে তাকিয়ে বলল, কি অজয়, এই গল্পের মধ্যে তোমার ইলিউশন কোথায়? বের করো। এ কি অজয়? আমরা সবাই অজয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। ও যেন কিরকম মুখ দিয়ে একটা গোঁ গোঁ শব্দ করার পরেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর ওর তখন কোলে কতগুলো কালো রঙের মুরগির পালক।